মুভির শুরুতে আমরা আলী নামের এক মহিলাকে দেখি। সে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিতে স্পোর্টস এজেন্ট হিসেবে কাজ করে। ওর কাজ হলো খেলোয়াড়দের কেরিয়ার আর ডিল সামলানো। আলীর একজন অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম ব্রায়ান। ব্রায়ান একজন গে ছিল। আলী নিজের কাজের ব্যাপারে প্রচন্ড সিরিয়াস, সবকিছু তার একদম নিখুঁত চাই। একদিন সকালে আলী তাড়াহুড়ো করে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল। ঠিক তখনই তার সামনে দিয়ে এক দারুণ হ্যান্ডসাম ছেলেকে যেতে দেখে আলীর মন একটু টলে যায়। মজার ব্যাপার হলো আলী আর ব্রায়ান যে লিফটে ছিল, ওই ছেলেটাও ঠিক একই লিফটে উঠে। আলী ছেলেটাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ছেলেটা তাকে পাত্তাই দেয় না। এটি দেখে ব্রায়ান মনে করে যে ছেলেটা হয়তো তার মতোই গে, তাই সেও একটু চেষ্টা চালায়। কিন্তু ছেলেটা ব্রায়ানকেও কোনো পাত্তা দেয় না। তবে আলী এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ আজকের দিনটা তার জন্য খুব স্পেশাল। আজ অফিসে প্রমোশন ঘোষণা করা হবে। আলীর বিশ্বাস ছিল যে সেই অফিসের সব থেকে পরিশ্রমী কর্মী, তাই প্রমোশনটা সেই পাবে। মিটিং এ বসে বস যখন চ্যাম্পিয়নশিপ বল হাতে নিয়ে সেই যোগ্য কর্মীর প্রশংসা করছিল, আলী তখন মনে মনে ভাবে যে সবই তো আমার কথাই বলছে। এক্সাইটমেন্টে সে টকবক করছিল। বস যখন বলটা আলীর দিকে ছুড়ে দেয়, সে লাফিয়ে সেটা লুফে নেয়। কিন্তু তখনই ঘটে অঘটন। বস তাকে বলে যে আলী, তুমি দারুণ ক্যাচ ধরেছ, এবার বলটা এদিকে দিয়ে দাও। এই কথা শুনে আলীর মুখটা একেবারে ছোট হয়ে যায়। সবাই তাকে নিয়ে তখন হাসাহাসি শুরু করে। মিটিং শেষে আলী সোজা তার বসের কেবিনে গিয়ে অভিযোগ জানায়। সে বলে যে আপনি এদিকে কিভাবে প্রমোশন দিতে পারেন? আমি তো সব থেকে যোগ্য ছিলাম। আসলে আপনারা জানি না যে কোনো মেয়ে জীবনে উন্নতি করুক। দেখুন, এই পজিশনে আমি ছাড়া আর কোনো মেয়ে নেই, আর আমি এখানে পৌঁছানোর জন্য দিনরাত এক করে খেটেছি। আর আপনি কিনা একজন পুরুষকে প্রমোশন দিয়ে দিয়েছেন, অথচ সেই জায়গাটা শুধু আমার ছিল। বস তখন তাকে শান্তভাবে বলে যে দেখো আলী, তোমাকে আমি সত্যি কথাটা বলি, তুমি তোমার কাছে অনেক দক্ষ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি তো জানোই যে বেশিরভাগ স্পোর্টসম্যান পুরুষ, আর পুরুষদের সাথে তোমার বনিবনা একদমই ভালো না, তাই তুমি তাদের ঠিক মতো ম্যানেজ করতে পারবে না। ওদিকে এডি কিন্তু এরই মধ্যে মিচেলকে সাইন করিয়ে ফেলেছে, তাই প্রমোশনটা ওই পেয়েছে। এ কথা শোনার পর আলী রেগে আগুন হয়ে যায়। অফিসের সব কলিগদের যাচ্ছে তাই শুনিয়ে দিয়ে সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে দেখে নিও তোমরা, খুব শিগগিরই আমি জামাল বেরিকে সাইন করাবো। এরপর সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে যায়। আলীর বাবা ছিল একজন বক্সিং ট্রেনার। আলী তার বাবার সাথে বক্সিং প্র্যাকটিস করতে করতে তার নিজের মনের কষ্টগুলো উগরে দিচ্ছিল আর বলছিল, ড্যাড, এই দুনিয়াটা মেয়েদের জন্য একদম ঠিক না। এখানে শুধু পুরুষদেরই কদর করা হয়। আমি নিজেকে কিভাবে প্রমাণ করব যে আমি পুরুষদের সমান বা তাদের চেয়েও বেশি যোগ্য? আলীর বাবা তখন তাকে সাহস দিয়ে বলে, মুখে যে কথাটা তুমি বলেছো সেটা করে দেখাও। তুমিই তো বললে যে জামাল বেরিকে সাইন করাবে, যাও ওকে সাইন করিয়ে সবার মুখে তালা লাগিয়ে দাও। মন হালকা করার জন্য আলী এরপর তার বাবার সাথে একটা বারে ড্রিঙ্ক করতে যায়। সেখানে তার নজর পড়ে উইল নামের এক হ্যান্ডসাম বারটেন্ডারের উপর। আলী তার বাবাকে বিদায় করে দিয়ে উইলের সাথে একটু ফ্লার্ট করতে শুরু করে। এরপর ঘটনা গড়ায় অনেকটা দূর পর্যন্ত। উইল আলীকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা সেই রাতে একসাথেই থাকে। পরদিন সকালে আলীর যখন ঘুম ভাঙে, সে দেখে যে তার সামনে এক ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। এটা দেখে তো আলী একদম ভয় পেয়ে যায়। সে সাথে সাথে উইলকে জাগিয়ে তোলে আর জিজ্ঞেস করে যে এই বাচ্চাটাকে। উইল অপ্রস্তুত হয়ে বলে, ও আমার ছেলে, ওর নাম বেন, কিন্তু ওর তোর বন্ধুর বাসায় ঘুমানোর কথা ছিল, তাই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। বুঝতে পারিনি যে এত সকালে চলে আসবে। আলী কোনো মতে নিজেকে সামলে নিতে নিতে দেখে যে উইলের ঘরে ওর স্ত্রীর সাথে অনেকগুলো ছবি রাখা আছে। এটা দেখে আলী ভীষণ রেগে যায়, কারণ সে তো এতক্ষণ উইলকে অবিবাহিত ভাবছিল। এক তো উইলের চক্করে পড়ে আলীর জীবনে এই প্রথমবার অফিসের কাছে দেরি হয়ে যাচ্ছে, আর উইলের ঘরে ওর স্ত্রীর সাথে ছবি দেখে আলী তো রীতিমতো শকড হয়ে যায়। আসলে উইল বিবাহিত জেনে আলীর মেজ আরো বিগড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে বাচ্চার জায়গায় যদি ওর বউ চলে আসতো আর হাতে নাতে তাদেরকে ধরে ফেলতো, তবে তো আলীর মান সম্মান সবকিছু চলে যেত। যাই হোক, সে কোনো মতে অফিসে পৌঁছায়। সেখানে যেতে ওর অ্যাসিস্ট্যান্ট ব্রায়ান আলীকে ফিসফিস করে জানায় যে আলীর পেছনে কিছু একটা আটকে আছে। এটি দেখে আলী তো লজ্জায় শেষ। সে ব্রায়ানকে মিনতি করে, চারি ইয়ার প্লিজ এটা কাউকে না জানিয়ে তুমি চুপি চুপি সরিয়ে ফেলো। কিন্তু ব্রায়ানও সুযোগ ছাড়ে না। সে বলে, সরিয়ে দিচ্ছি, কিন্তু এবার কিন্তু আমার বেতন বাড়াতে হবে। আলী বাধ্য হয়ে তার কথা রাজি হয়ে যায়। ব্রায়ান তখন রুমাল দিয়ে সেটা ধরে পকেটে পুরে নেয়। এরপর আলী জানতে পারে যে কেভিন নামের একজন কলিগ লিজা নামের এক প্লেয়ারকে, যাকে আলী নিজে ম্যানেজ করছিল, ম্যাগাজিনের কভার পেজ থেকে সরিয়ে দিতে চাচ্ছে। তার জায়গায় সে জামাল বেরিকে আনতে চায়। জামাল একদম নতুন খেলোয়াড় হলেও সোশ্যাল মিডিয়ায় ওর প্রচুর ফলোয়ার আছে, আর এনবিএ তাকে সিলেক্ট করেছে। জামালের বাবা নিজেই ওর ম্যানেজার। আলী ফোন দিয়ে আটতে থাকে যে সে যদি জামালকে সাইন করিয়ে নেয়, তবে কভার পেজে লিজা আর জামাল দুজনকে সে একসাথে রাখতে পারবে। কিন্তু লিজা এসে তাতে আপত্তি জানায়। লিজার যুক্তি হলো সে 4 বার গোল্ড মেডেল জিতেছে, অনেক চ্যাম্পিয়নশিপ জিতেছে সে, অথচ জামাল তো একদম নতুন। আলী লিজার কথা রাজি হয় যে লিজাই কভার পেজের সেন্টারে থাকার যোগ্য, কিন্তু এতে জামালের বাবা রেগে গিয়ে ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাত বাড়তেই আলী তার বান্ধবী মেরির ব্যাচেলর পার্টিতে যায়। আলীর বাকি 2 বান্ধবী কায়রা আর অলিভিয়া আগেই বিবাহিত ছিল। এবার মেরিরও বিয়ে হতে চলেছে। শুধু আলীর কপালে কোনো বয়ফ্রেন্ডও জুটলো না। অলিভিয়া খুব ধার্মিক আর অত্যাধিক জিনিসে বিশ্বাসী। সে
মেরি আর জেমসের ভবিষ্যৎ জানার জন্য একজন সাইকিককে যে ভবিষ্যৎ বলতে পারে তার কাছে নিয়ে যায়। আলী এসব একদম বিশ্বাস করে না। সে চাইছিল যে সাইকিক একটু পরীক্ষা করতে, কিন্তু সাইকিক আলীকে দেখা মাত্রই ট্যারোট কার্ড বের করে ওর জীবনে নারী ভুড়ি বলতে শুরু করে। সে বলে যে তোমার কর্মক্ষেত্রে খুব সমস্যা চলছে, কারণ তোমার পুরুষ কলিগদের সাথে তোমার একদমই বনিবনা নেই। তার কথা শুনে আলী মনে মনে ভাবে যে নিশ্চয় ওর বান্ধবীরা আগে ভাগেই তাকে সবকিছু বলে দিয়েছে। কিন্তু যখন সেই সাইকিক আলীকে তার আর উইলের গোপন অ্যাফেয়ারের কথা বলে দেয়, তখন তো আলীর চোখ একদম চড়ক গাছ। সে একদম থতমত খেয়ে যায়। আলী যখন অবাক হয়ে তাকিয়ে আছে, তখন সেই সাইকিক বলে, আসলে তুমি পুরুষদের সাথে মন থেকে মিশতেই পারো না, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই নাও, বিশেষ ভেষজ দিয়ে তৈরি এই চাটা খেয়ে নাও, দেখবি সব সমস্যা ম্যাজিকের মতো একদম গায়েব হয়ে গেছে। আলী ওই চায়ে মাত্র এক চমক দিতেই ওর গা যেন গুলিয়ে উঠছিল, কারণ চাটার স্বাদ ছিল অত্যন্ত জঘন্য। কিন্তু সাইকিক নাছোড় বান্দা, সে আলীকে জোর করে চাটা খাইয়ে ছাড়ে। এই কাণ্ড দেখে আলীর বাকি বান্ধবীরা ওখান থেকে কেটে পড়ে, কারণ তারা এই তিতকোটে চা খেয়ে আজকে রাতটা মাটি করতে চাইছিল না। অগত্যা আলীও তাদের সাথে ক্লাবে গিয়ে নাচ গান আর হল্লোড় শুরু করে, কিন্তু অতিরিক্ত নেশা হয়ে যাওয়ায় এক সময় সে টাল সামলাতে না পেরে ধপাস করে নিচে পড়ে যায়। তার মাথায় প্রচন্ড চোট পেয়ে আলী ওখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে আলীর যখন জ্ঞান ফিরে, সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। একজন ডাক্তার তার চেক আপ করতে আসে। ডাক্তার মনে মনে কিছু একটা ভাবছিল, আর অবাক করা বিষয় হলো আলিশের কথাগুলো একদম পরিষ্কার শুনতে পাচ্ছিল। আলী যখন ডাক্তারকে পাল্টা প্রশ্ন করে, ডাক্তার তখন মনে মনে ভাবতে থাকে যে দূর ছাই, ডিউটির সময় মদ খেয়ে আসাটা আমার একদমই ঠিক হয়নি। আমি মনে মনে যা ভাবছি সেটা কি জোরে বলে ফেলছে নাকি? না হলে পেশেন্ট আমার মনের কথা জানছে কিভাবে? আলী ডাক্তারের এই মনের কথাটাও শুনে ফেলে আর শর্টান করে বলে দেয় যে ডাক্তার, আপনি ডিউটির সময় ড্রিঙ্ক করে এসেছেন কেন? এই কথা শুনে ডাক্তার তো ভয় আর বিস্ময় ওখান থেকে চম্পট দেয়। ঠিক তখনই আলীর অ্যাসিস্ট্যান্ট ব্রায়ান আর তার 3 বান্ধবী হাসপাতালে তাকে দেখতে আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ব্রায়ান আলীকে ড্রাইভ করে অফিসে নিয়ে যায়। আলী ব্রায়ানকে বলছিল, ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছে আর ড্রাইভ করতে বারণ করেছে। সত্যি বলতে আমার ড্রাইভিং লাইসেন্সটাও যে কোথায় হারিয়ে গেছে আমি সেটা মনেই করতে পারছি না। এই কথা শুনে ব্রায়ান মনে মনে ভাবতে থাকে যে যাক বাবা, আজ অন্তত তোমার মাথায় চোট লেগেছে বলে আমি গাড়িটা চালাতে পারছি। কালকের মতো অন্তত তোমার পেছনে আটকে থাকা ওই নোংরা জিনিসটা তো আর আমার পকেটে পড়তে হচ্ছে না। আলী তার এই কথাটাও শুনে ফেলে আর রেগে গিয়ে বলে, শোনো ব্রায়ান, এতটা অভদ্র হওয়ার কোনো দরকার নেই, বুঝেছো? তার কথা শুনে ব্রায়ান তো একদম থতমত খেয়ে যায় আর বলে, কই, আমি তো উল্টাপাল্টা কিছু বলিনি। আবার সে মনে মনে বলতে থাকে, ইস, আমি যদি তোমার মুখের উপর সব সত্যি কথা বলে দিতে পারতাম। আলী এখন ওর মনের প্রতিটা শব্দ শুনতে পাচ্ছে। ব্রায়ান এবার সত্যি ভয় পেয়ে যায়। সে ভাবে, আলী কি সত্যি আমার মনের কথা শুনতে পাচ্ছে? আর যদি তাই হয়ে থাকে তবে তো আমার কপালে শনি আছে। আলী সরাসরি উত্তর দেয়, হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি, আর তোমার কপালে আসলে শনি আছে। ব্রায়ানের মনের আজে বাজে চিন্তা শুনতে শুনতে আলীর মাথা ধরে যায়। তাই সে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামে হাঁটা শুরু করে। বেচারি আলী, সে কি আর জানতো যে এখন অফিস যাওয়ার সময়, আর রাস্তায় গিজ গিজ করছে মানুষ। আলী রাস্তায় বের হতেই শয়ে শয়ে পুরুষের মনের কথা তার কানে বাজতে শুরু করে। কেউ নিজের বউয়ের নামে বদনাম ভাবছে, কেউ বাড়ির ইএমআই নিয়ে চিন্তিত, কেউ আবার তার পরকীয়া প্রেমের কথা ভাবছে, তো কেউ নিজের চাকরি নিয়ে বিরক্ত, এমনকি কেউ রাজনীতি নিয়ে ভাবছে, কেউ নতুন পোশাক নিয়ে ভাবছে, আবার কেউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে দিবা স্বপ্ন দেখছে। এত মানুষের এত রকমের চিন্তা একসাথে শুনতে শুনতে আলীর মাথা তো পুরো জ্যাম হয়ে যায়। সে পাগলের মতো দৌড়ে অফিসে আসে, কিন্তু সেখানেও তার নিস্তার নেই। সবার মনের কথা তার কানে তীরের মতো বিচ্ছিল। অতিষ্ঠ হয়ে সে নিজের কেবিনে ঢুকে তার কান চেপে ধরে বসে থাকে। ব্রায়ান আলীকে এইভাবে দেখে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আপনার জন্য একজন সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। কিন্তু আলী বাধা দিয়ে তাকে বলে যে থাক, লাগবে না, আমি ওই ডাক্তারকে সহ্য করতে পারবো না, আমার অনেক কাজ বাকি আছে, আমি ওসবের পেছনে সময় নষ্ট করতে পারবো না। এরপর আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, সে শুধু পুরুষ আর গে ব্যক্তিদের মনের কথা শুনতে পাচ্ছে, কোনো মহিলার মনে কি চলছে সেটা সে কিছুই বুঝতে পারছিল না। ব্রায়ান তখন তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, কাল রাতে কি উল্টাপাল্টা কিছু নেশা টেশা করেছিলেন নাকি? আলীর তখন মনে পড়ে যে না না, কোনো নেশা করিনি, তবে হ্যাঁ, একটা চা খেয়েছিলাম। সেই সাইকিক আমাকে বলেছিল যে সে আমাকে পুরুষদের বুঝতে সাহায্য করবে, তাই সে আমায় ওই চাটা দিয়েছিল। ব্রায়ান তৎক্ষণাৎ আলীকে নিয়ে সেই সাইকিকের কাছে যায়। আলী কাঁদতে কাঁদতে নিজের সব সমস্যার কথা তাকে জানায়। তখন সাইকিক তাকে বোঝায় যে আরে, তুমি এটাকে সমস্যা ভাবছো কেন? এটাকে একটা পাওয়ার হিসেবে ব্যবহার করছো না কেন? তুমি, তোমার কাছে এখন সুপার পাওয়ার আছে, এটার সাহায্য নিয়ে তুমি তোমার পুরুষ সহকর্মীদের মনের কথা জেনে যাবে আর তাদের চেয়ে অনেক ধাপ এগিয়ে থাকতে পারবে। এই কথা শুনে আলীর মাথায় যেন বাতি জ্বলে ওঠে। সে ভাবতে থাকে যে ঠিকই তো, এই পাওয়ার ব্যবহার করেই তো আমি জামাল বেরিকে সাইন করাতে পারি। পরদিন আলী অফিসে গিয়ে তার সহকর্মী কেভিনকে জিজ্ঞেস করে, জামালকে নিয়ে কি কোনো মিটিং আছে? কেভিন মুখে হাসি নিয়ে বলে, আমরা ওটা নিয়ে কাজ করছি ঠিকই, তবে আপাতত আমাদের কোনো মিটিং নেই। কিন্তু কেভিন মনে মনে ভাবতে থাকে যে আজই তো বসের বাসায় পোকার পার্টি আছে, যেখানে জামালের বাবা আসবে, আর তোমাকে তো আমি এই কথা ভুলেও জানাবো না। বাস, আলীর কাজ তো হয়ে যায়। সে সেই রাতেই বসের বাড়ি পৌঁছে যায়।
তাকে সেখানে দেখে তার সব পুরুষ কর্মীরা তো একদম হা হয়ে যায়। আলী তার সুপার পাওয়ার ব্যবহার করে জামালের বাবাকে পোকার খেলায় জিতিয়ে দিয়ে তার মন জয় করে নেয়। কারণ আলী তো সবার মনের কথা শুনতে পাচ্ছিল। কেউ যখনই মনে মনে ভাবছিল যে আমার কাছে এই কার্ড আছে আর জেতার জন্য এখন আমাকে এই চালটা চালতে হবে, আলী তখনই সেটা শুনে নিয়ে তার চাল উল্টে দিচ্ছিল। শেষে যখন সে বাড়ি ফিরে লিফটে আবার সে হ্যান্ডসাম প্রতিবেশীর সাথে তার দেখা হয়। এবার আলী তার সুপার পাওয়ার দিয়ে মিস্টার হ্যান্ডসামের মনের কথা পড়তে শুরু করে। সে বুঝতে পারে যে ছেলেটা আসলে আলীকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু শুধু কনফিডেন্সের অভাবেই সে এগোতে পারছিল না। ছেলেটা মনে মনে চাইছিল যেন আলী তাকে প্রথমে প্রপোজ করে, কিন্তু এবার আলী তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন অফিসে জামাল পেরিয়ার তার বাবাকে একটি মিউজিক ভিডিও দেখানো হয়। ভিডিওতে জামালের অনেক গুণগান করা হলেও আলী জামানের মনের কথা শুনতে পায়। জামাল ভাবছিল এই ভিডিওটা তো 90 দশকের মতো মান্দাতা আমলের র্যাপ মিউজিকের মতো লাগছে, তার উপর এডিট করে প্রচুর আজে বাজে মেয়ে, নেশাদ্রব্য আর টাকা ওড়ানো দেখানো হয়েছে। এটা জামাল একদমই পছন্দ করছিল না। এতে জামালের বাবাও বেশ চটে যায়, কারণ তার মতে যে সারাক্ষণ নেশা আর লালসায় মতো থাকে সে কখনো সেরা খেলোয়াড় হতে পারে না। সে তার ছেলের ইমেজ আর ডায়েট নিয়ে খুব সচেতন ছিল। এই ভিডিও জামালের সম্মান নষ্ট করে দেবে বুঝে আলীও বসের উপর চটে যায়। সে বলে যে না, এই ভিডিও চলবে না, জামালের বিজ্ঞাপনের জন্য আমরা দারুণ কিছু তৈরি করব। আলীর এই কথা শুনে জামালের বাবা খুব খুশি হয়। অফিস থেকে বেরোনোর সময় সে আলীকে বলে, আমি আসলে আমার ছেলের ভবিষ্যৎ কোনো নারী এজেন্টের হাতে তুলে দিতে চাইনি, কিন্তু তোমার সাথে কথা বলে আমার ধারণা বদলে গেছে। দেখো, আমি একজন সংসারী মানুষ, তাই আমি চাই যে জামালের এজেন্টও যেন এমন কেউ হয় যার নিজের পরিবার আছে, কারণ পরিবার থাকা লোকগুলোই মানুষের দায়িত্ব নিতে বুঝে। ঠিক তখনই আলী দেখে যে উইল তার ছেলে বেনকে নিয়ে অফিসে তাকে খুঁজতে এসেছে। সুযোগ বুঝে আলী মিথ্যে বলে দেয় যে আমিও তো একজন ফ্যামিলি ওম্যান, এই যে দেখুন আমার পরিবার আমার সাথে দেখা করতে এসেছে। এরপর সে উইল আর বেনকে নিজের কাছে ডেকে হাসি মুখে এমন ভাবে কথা বলতে শুরু করে যেন সত্যি তারা পরিবারের আপন কেউ। এতে জামালের বাবার ভরসা আলীর উপর আরো বেড়ে যায়। তারা চলে যাওয়ার পর আলী উইলকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? বেন তখন তার পকেট থেকে আলী ড্রাইভিং লাইসেন্স বের করে বলে, সেদিন রাতে আপনি আমাদের বাসায় এটা ফেলে এসেছিলেন, তাই এটি ফেরত দিতে এসেছি। আর একটা কথা, সেদিন আপনি আমার বাবার উপর মিছিমিছি রাগ করে চলে এসেছিলেন। আমার মা মারা যাওয়ার পর থেকে ড্যাড খুব একা হয়ে গেছে, আপনার উচিত ওনার সাথে ভালো ব্যবহার করা। ওই সাথে সাথে বেনের মুখ চেপে ধরে, কারণ সে চায়নি যে তার এই ব্যক্তিগত কথাগুলো আলী জানুক। কিন্তু আলী তো সবকিছু জেনে যায়। তার মনে উইলের জন্য মায়া হয়। সে ভাবতে থাকে যে ইস, আমি লোকটাকে কতটা খারাপ ভেবেছিলাম যে সে তার বউকে ঠকাচ্ছে, অথচ বেচারার বউ তো এই দুনিয়াতেই নেই। অনুশোচনা থেকে আলী উইল আর বেনকে আগামী রবিবার হকস অ্যান্ড টিম্বার উইলস এর খেলা দেখার আমন্ত্রণ জানায়, যেখানে জামাল আর তার বাবা উপস্থিত ছিল। সেখানে কথার ফাঁকে বেন জানিয়ে দেয় যে পরদিন তার জন্মদিন। জামালের বাবার সামনে নিজেকে ফ্যামিলি ওম্যান প্রমাণ করতে আলী চট করে বেনকে প্রমিস করে বসে আর বলে, আমি তোমার জন্মদিনে স্পোর্টস কারের শেপওয়ালা একটা স্পেশাল কেক নিয়ে আসবো। এটি শুনে বেন খুব খুশি হয় আর আলীকে জড়িয়ে ধরে। উইল বাড়ি যাওয়ার আগে আলীকে পরের রাতে ডেটে যাওয়ার জন্য প্রস্তাব দেয় আর আলীও দায়সারা ভাবে হ্যাঁ বলে দেয়, যদিও তার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। এরপর আলী জামালকে কাল নামের এক বিখ্যাত খেলোয়াড়ের সাথে পরিচয় করিয়ে দেয়। কাল এত বড় মাপের প্লেয়ার যে তাকে দেখে জামাল নার্ভাস হয়ে পড়ে। তখন আলী দুজনের মনের কথা শুনে নিয়ে এমন ভাবে তাদের মধ্যে কথাবার্তা গুছিয়ে বলে যে জামাল আর কালের মধ্যে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। জামাল তাকে নিজের অনুপ্রেরণা হিসেবে মানতে শুরু করে। পরদিন উইল আলীকে মেসেজ করে ডেটের কথা মনে করিয়ে দেয় আর আলীর অ্যাসিস্ট্যান্ট ব্রায়ান আলীর ফোন থেকে রিপ্লাই দেয় যে হ্যাঁ নিশ্চয়ই, আমি ভাবছি আমার বান্ধবী মেরি আর তার হবু বর জেমসকেও সাথে নিয়ে যাব, যাতে আমরা ডাবল ডেটে যেতে পারি। আলী বারণ করলো, মেসেজ ততক্ষণে চলে গেছে। আগত আলীকে তার বান্ধবী আর জেমসের সাথে এক পুল ক্লাবে যেতে হয়। সেখানে আলী জেমসের মনের কথাগুলো শুনতে পাচ্ছিল। জেমস ওখানকার এক নারী কর্মীকে দেখে অত্যন্ত নোংরা নোংরা কথা ভাবছিল যে একবার মেরির সাথে আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি এই মেয়েটাকে সাথে মিলে মেরিকে ঠকাবো। এটা শুনে আলীর তো একদম রাগে গা জ্বলে যাচ্ছিল। সে তখন ইচ্ছে করে পুল খেলার স্টিক দিয়ে জেমসের গায়ে আঘাত করে। জেমস তো তখন যন্ত্রণা একদম কুকড়ে উঠে আর আলী তখন এমন ভাব করে যেন সে ভুল করে কাজটা করে ফেলেছে। এরপর যখন ওই মেয়েটি উইলের খেলার প্রশংসা করে, উইল শুধু একটা থ্যাঙ্কস বলে তাকে এড়িয়ে যায়। আলী উইলকে একটু খোঁচা দেয় আর বলে যে বাহ, মেয়েরা তো তোমার খেলার বেশ ভক্ত। তখন উইল মনে মনে ভাবে যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার অন্য কারো কথা ভাবার প্রয়োজন নেই। এই কথা শুনে আলী নিশ্চিত হয় যে উইল তাকে সত্যিই ভালোবাসে আর সে উইলের উপর পুরোপুরি ভরসা করতে পারে। ডেটের পর উইল আলীকে আবার নিজের বাসায় নিয়ে যায়। সেখানে উইল, আলী আর বেন একসাথে মিলে খুব হাসি খুশিতে সময়টা পার করে। পরদিন আলী উইল আর বেনকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলীর বাবা যখন শুনে যে উইল তেমন বড় কোনো কাজ করে না, তখন সে মনে মনে ভাবতে থাকে যে একে তো আমি আমার মেয়ের জীবন থেকে লাথি মেরে বের করে দেব। এই ছেলেটা তো আমার মেয়ের জন্য একদমই যোগ্য
যোগ্য নয়। আমার মেয়ে কিভাবে এমন একটা ছেলেকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারে? এসব ভেবে সে মনে মনে খুব রেগে যাচ্ছিল। কিন্তু আলী তার বাবার মনের সব কথাগুলো শুনে ফেলে আর চট করে সে উইলের সব ভালো গুণগুলো গুছিয়ে তার বাবার মন গলিয়ে ফেলে। তার সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই আলী আর তার অফিসের সবাই টিভিতে এমন কিছু একটা দেখে যা দেখে তাদের পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। হঠাৎ টিভিতে দেখা যায় যে জামালের বাবা বলছে যে সে তার প্রতিভাবান ছেলেকে নিয়ে চীনের কোনো লিগে খেলতে যাচ্ছে, কারণ ওখানকার সরকার তাদের বিশাল অঙ্কের টাকা দিচ্ছে। এটা শুনে আলীর বসের মাথায় যেন হাত পড়ে যায়, কারণ জামালকে তাদের কোম্পানির হয়ে সাইন করানোটা খুব জরুরি ছিল। বস সবকিছুর জন্য আলীকেই দোষারোপ করতে শুরু করে। ঠিক সেই সময় উইল সেখানে এসে হাজির হয়। রাগের মাথায় আলীর বস উইলকে সবকিছু বলে দেয় যে তোমরা দুজনে মিলে জামালের বাবার সামনে সুখী পরিবারের যে নাটকটা করছিলে তা পুরোপুরি ফ্লপ হয়েছে, কারণ আলীর বস তো জানতো না যে এই সবকিছু শুধু আলীরই প্ল্যান ছিল। এর মধ্যকার কোনো কিছুই উইল জানতো না। এই কথা শুনে উইল অনেক বড় একটা ধাক্কা খায়। সে মনে মনে অনেক কষ্ট পায় আর আলীকে বলে, তার মানে এতক্ষণ তুমি আমার সাথে যা যা করেছো সবটাই তোমার কাজের জন্য অভিনয় ছিল। তুমি আমাকে তোমার কাজের জন্য ব্যবহার করেছো, নিজে সফল হওয়ার জন্য তুমি আমার আবেগ নিয়ে খেলেছো। কিন্তু আলী থেকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু নিরুপায় হয়ে করেছে, আর এটা প্রথম দিকে অভিনয় থাকলো। সে এখন আলীকে মন থেকে পছন্দ করে আর তার সাথে সারা জীবন থাকতে চায়। কিন্তু উইল তার কোনো কথাই শুনতে চায় না। সে আলীর সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। আলীর উপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। একদিকে তার কেরিয়ার সংকটে পড়ে যায়, অন্যদিকে তার ভালোবাসাটাও হারিয়ে যায়। সে সবকিছু ভেবে একদম দিশেহারা হয়ে যায়। সে আবার সেই সাইকিকের কাছে যায় আর বলে যে পাওয়ার আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আমি এটা আমার কাছে রাখতে চাই না, আপনি প্লিজ এটা ফেরত নিয়ে নিন। সাইকিক তখন তাকে বোঝায় যে পাওয়ারের সাথে দায়িত্ব আছে, তুমি দায়িত্বটা ঠিক মতো পালন করছো না বলি এটা তোমার কাছে বোঝা মনে হচ্ছে। তুমি যদি এটাকে ঠিক মতো ব্যবহার করতে আর নিজের দায়িত্বগুলোকে ঠিক মতো পালন করতে তাহলে এটা তোমার কাছে সব থেকে বড় একটা পাওয়া হতো। আলী তার কথাটা কিছুটা বুঝতে পারে। এরপর আলী তার বান্ধবী মেরি আর জেমসের বিয়েতে যায়। সেখানেও পুরুষদের মনের আজে বাজে চিন্তা তার কানে আসছিল। এমনকি জেমস নিজের বিয়ের পিড়িতে বসেও ভাবছিল যে গত বছর মেরির কাজিন গ্যাবির সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। সে আরো ভাবতে থাকে যে ইস, গেবিকে আজ কত সুন্দর লাগছে, বিয়ের অনুষ্ঠানটা একবার শেষ হোক, ওকে আবার নিজের জ্বালা ফাঁসিয়ে আমার লালসা মেটাবো। এই সবকিছু ভাবতে ভাবতে সে সবার সামনে মেরির জন্য রোমান্টিক ভাষণ পড়তে শুরু করে। এই সবকিছু আলিয়া সহ্য করতে পারছিল না। সে সেখানে দাঁড়িয়ে বলে, আমার কিছু বলার আছে। তার কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। আলী তখন চিৎকার করে বলে, আমি একটা বরদান পেয়েছি যার মাধ্যমে আমি পুরুষদের মনের কথা শুনতে পাচ্ছি। এটা শুনে আলীর অ্যাসিস্ট্যান্ট ব্রায়ান দাঁড়িয়ে বলে, আলী, একজন বন্ধু হিসেবে আমি তোমাকে বলছি, প্লিজ আমার সাথে এসে চুপচাপ বসে পড়ো। কিন্তু নেশার ঘরে থাকা আলী ব্রায়ানকে অপমান করে বসে। সে বলে যে বন্ধু নাও তুমি আমার সেফ একজন অ্যাসিস্ট্যান্ট, এর থেকে বেশি কিছুই নাও, আমার কাছে একদম নাক গলাতে আসবে না। আলীর এসব কথা শুনে ব্রায়ান মনে খুবই কষ্ট পায়। আলীর কথাগুলো যেন তার মনে তীরের মতো বিচ্ছিল, কিন্তু আলী আর থামে না। সে মেরিকে বলে, আমার এই পাওয়ারের কারণেই আমি জেনেছি যে জেমস তোমার যোগ্যই নয়। সে অলরেডি তোমার কাজিন গ্যাবির সাথে শারীরিক সম্পর্ক করেছে, এমনকি বিয়ের পরও সে আর অনেক মেয়ের সাথে বাজে সম্পর্ক করার প্ল্যান করছে। তোমার জীবনটা সে তছনছ করে দেওয়ার চিন্তায় আছে। কিন্তু তার এই সব কথা জেমস অস্বীকার করতে থাকে আর গ্যাবির নামে খুব আজে বাজে কথা বলছিল। কিন্তু তখনই গ্যাবি উঠে দাঁড়ায় আর সবার সামনে বলে যে মেরি, আমাকে তুমি মাফ করে দাও। জেমস আমাকে ফুসলিয়ে এই বলেছিল যে সে তোমার সাথে ব্রেকআপ করে আমাকে বিয়ে করবে, ও তোমার সাথে সাথে আমাকেও ধোকা দিয়েছে। এইসব কথা শুনে মেরির রক্ত তো একদম মাথায় চড়ে যায়। সে সবার সামনে জেমসকে এক সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। এইসব কাণ্ড দেখে আলীর আরেক বান্ধবী কায়রা তখন তাকে বলে, আলী, এটা তুমি কি করলে? তাদের সম্পর্কটা তৈরি হওয়ার আগে তুমি এভাবে কেন ভেঙে দিলে? আলী তখন রেগে গিয়ে বলে, নিজেরটা আগে দেখো, তোমার নিজের ঘরেই তো অশান্তি লেগে আছে। কায়রা সবকিছু অস্বীকার করে বলে, না না, আমার আর আমার হাজবেন্ডের সবকিছু ঠিক আছে, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, আমরা দুজন দুজনকে মন থেকে ভালোবাসি আর একে অপরকে অনেক বিশ্বাসও করি। আসলে তোমার কোনো রিলেশনশিপ নেই তো, তাই তুমি আমাদের হিংসে করছো আর আমাদের ঘর ভাঙতে চাইছো। আলী তখন তার বোমাটা ফাটায়। সে বলে, কায়রা, তোমার হাজবেন্ড কোনো মেয়ের সাথে নয়, বরং ওর গলফ খেলার পার্টনার লুইয়ের সাথে প্রেম করছে। এই কথা শুনে কায়রা তো একদম থ হয়ে যায়। তখন কায়রার হাজবেন্ড এই সবকিছু অস্বীকার করে লুইয়ের নামে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। তার এসব কথা শুনে লুই অনেক অপমানিত বোধ করে আর তাদের সম্পর্কের কথা সে স্বীকার করে নেয়। ব্যাস, চার্চের ভেতরে রীতিমতো তুলকালাম শুরু হয়ে যায়। কায়রা তার হাজবেন্ডকে পেটাতে শুরু করে আর তার হাজবেন্ডের বোন তার ভাইকে বাঁচাতে কায়রার উপর ঝাঁপিয়ে পড়ে। এই চরম মারপিটের মধ্যে আলীর মাথায়
আবার জোরালো চোট লাগে। পরদিন যখন আলীর জ্ঞান ফিরে সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। সেই ডাক্তার তাকে দেখে বলে, আলী, গতবার তুমি যা বলেছিলে তারপর আমি রিহেবে গিয়ে আমার মদের নেশা ছেড়ে দিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি আমার এই বাজে নেশাটা ছাড়তে পেরেছি। আলী লক্ষ্য করে যে সে এখন আর ডাক্তারের মনের কথাগুলো শুনতে পাচ্ছিল না, অর্থাৎ তার সে সুপার পাওয়ার চলে গেছে। এটি দেখে আলী যেন হাফ ছেড়ে বাঁচে। কিন্তু এবার আলীকে হাসপাতাল থেকে নিতে তার কোনো আর বান্ধবী বা ব্রায়ান আসে না। আলী এবার ভীষণ একা অনুভব করতে থাকে। সে সোজা তার বাবার কাছে গিয়ে তার মনের দুঃখগুলো শেয়ার করে আর বলে, ড্যাড, আমি সব সময় একজন স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট নারী হতে চেয়েছিলাম, কিন্তু সেই চক্করে আমি মানুষের সাথে সম্পর্কগুলোর যত্ন নিতে ভুলে গেছি। মানুষের সাথে আমার সম্পর্কগুলো এতটাই নড়বড়ে ছিল যে সবাই আমার উপর রাগ করে আমাকে হাসপাতালও দেখতে আসেনি। আলীর বাবা তাকে সাহস দিয়ে বলে, বেটা, এখনো দেরি হয়ে যায়নি, তুমি চাইলে সবকিছু আবার ঠিক করতে পারো। আর তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই কিন্তু অনেক বড় একটা বিষয়, তাই দেরি হওয়ার আগে নিজেকে শুধরে নাও। তার বাবার কথা শুনে আলী প্রথমে যায় ব্রায়ানের কাছে। সে ব্রায়ানকে বলে, ব্রায়ান, আমার মনের কথা শোনার পাওয়ার একদম শেষ হয়ে গেছে, এখন আর সেই পাওয়ারটা আমার কাছে নেই। তবে আমি তোমাকে সত্যিটা বলতে চাই, তোমার মধ্যে একজন টপ এজেন্ট হওয়ার সব গুণ আছে। আমি বারবার তোমার নিন্দা করেছি শুধু তোমাকে আটকে রাখার জন্য, কারণ তোমার মতো যোগ্য অ্যাসিস্ট্যান্ট আমি আর পাবো না। তুমি আমার কাছে বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তার এসব কথা শুনে ব্রায়ান তো একেবারে অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে আলী তার কাছে ক্ষমা চাইতে পারে। এরপর আলী চাইনিজ খাবার নিয়ে জামালের কাছে যায়। জামাল তখন বাস্কেটবল খেলছিল। আলীও তার সাথে খেলায় মেতে উঠে। আর কথায় কথায় সে বুঝতে পারে যে জামাল শুধু টাকার জন্য চীনে গিয়ে খেলতে চায় না, সে আসলে চায় নিজের জয়গুলো নিজের দেশের মানুষের সাথে উদযাপন করতে। আলী তাকে পরামর্শ দেয় যে মাথার চিন্তা ঝেড়ে ফেলো, নিজের মনের কথা শোনো, নিজের মন যা বলে সেই কাজটাই করো, আর সেই কাজটাই ঠিক। এরপর আলী যায় তার 3 বান্ধবীর কাছে। আলীকে দেখে তারা মুখ ফিরিয়ে নিলেও আলী এবার নিজে গিয়ে তাদের কাছে বসে আর বলে, আমি তোমাদের 3 জনকে সত্যি অনেক ভালোবাসি। তোমাদের বিয়ে বা রিলেশনশিপ দেখে আমি মোটেও হিংসে করি না। আমি শুধু চেয়েছিলাম যে কোনো পুরুষ যেন তোমাদের ঠকাতে না পারে, তোমরা যেন সবসময় ভালো থাকো আর হাসি খুশি থাকো, এটাই শুধু আমার চাওয়া ছিল। তখন তার বান্ধবীরা তাকে বলে, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি যে পুরুষদের মনের কথা শোনার সুপার পাওয়ার পেয়েছিলে সেটা আমাদের কাছে কেন শেয়ার করনি? আমরা তো তোমাকে সাহায্য করতে পারতাম। আলী তার নিজের ভুলগুলো স্বীকার করে নেয় আর তাদের কাছে ক্ষমা চায় আর কথা দেয় যে এরপর থেকে সে সব কথা তাদের সাথে শেয়ার করবে। এক পর্যায়ে তার সব বান্ধবীরা তাদের সব রাগ ভুলে আলীকে মাফ করে দেয়। পরের সিনে দেখা যায় আলী জামাল আর তার বাবাকে নিয়ে অ্যানভিয়ার একটি বড় ইভেন্টে অংশ নিয়েছে। সেখানে তারা ঘোষণা করে দেয় যে জামাল ভবিষ্যতে আমেরিকার হয়ে খেলবে আর সে তার এজেন্ট হিসেবে আলীকে বেছে নিয়েছে। আলীর বস এতে দারুণ খুশি হয় আর পরের মিটিং এ চ্যাম্পিয়নশিপ বলটি আলীর দিকে ছুড়ে দিয়ে তাকে প্রমোশন দেয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আলী সেই প্রমোশন নিতে অস্বীকার করে। সে তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে নিজের একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছে। সে রিজাইন দিয়ে বলে, আমি এমন কোম্পানিতে কাজ করতে চাই না যারা নারীদের পুরুষদের চেয়ে কম মনে করে। আমি জানি আমি পুরুষ এজেন্টদের চেয়েও বেশি যোগ্য, তাই আমি তাদের সাথে কম্পিটিশন করতে চাই না। আলীর সাথে সাথে তার আরেকজন সহকর্মীও রিজাইন দিয়ে আলী টিমে যোগ দেয়। আলী তার নতুন কোম্পানিতে ব্রায়ানকেও একজন ফুল টাইম এজেন্ট বানিয়ে দেয়। সবশেষে আলী সেই কথা মতো স্পোর্টস কারের শেপওয়ালা বার্থডে কেক নিয়ে বেনের জন্মদিনের পার্টিতে হাজির হয়। কেক দেখে বেন তো মহা খুশি হয়ে পড়ে, কিন্তু উইল প্রথমে আলীকে দেখে খুব একটা খুশি হতে পারে না। তখন আলী তাকে সবকিছু খুলে বলে আর তার কাছে একটা সুযোগ চায়। উইল আসলে আলীকে মনে প্রাণে ভালোবাসতো, তাই সে আলীকে মাফ করে দেয় আর আরেকটা সুযোগ দেয়। মুভির একদম শেষ সিনে দেখা যায় যে আলী, উইল আর বেন পার্কে ঘুরে বেড়াচ্ছে। তারা এখন একটি সুখী পরিবার। আর এভাবেই এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।